হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। প্রিয় 2026 মাধ্যমিক ছাত্রছাত্রীরা, আজকে আমি আলোচনা করব এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2025-26-এর জিওগ্রাফি পেজ নম্বর 82-র সমস্ত কোশ্চেন, অর্থাৎ এমসিকিউ, এসিকিউ, লং কোশ্চেন সব কিছু সলিউশন আজ তোমরা এখানেই পাবে। প্রথমত আমরা যেটা দেখতে পাচ্ছি যে বিভাগ কয়ে এমসিকিউ ভিত্তিক কোশ্চেনগুলো যেগুলো আছে, তার মধ্যে 1 নম্বরে আছে বিভিন্ন সঞ্চয়জাত ভূমির উপর গঠিত যে প্রক্রিয়ায়, সেটার অ্যান্সার হবে ঘ অপশান, অর্থাৎ আরোহণ প্রক্রিয়ায়। 2 নম্বরে যেটা আছে জলপ্রপাতের পাদদেশে জলাঘাটে গঠিত গর্ত, যথাক্রমে অপশান খ প্রপাত কূপ। 3 নম্বরে যেটা আছে হিমালয় পর্বতের নীলকণ্ঠ শৃঙ্গ একটি, অপশান ঘ হবে, অর্থাৎ পিরামিড চূড়া। 4 নম্বরে হচ্ছে ঋতুভিত্তিক প্রবাহিত সাময়িক বায়ু হলো, অপশান খ হবে, অর্থাৎ মৌসুমী বায়ু। নেক্সট যে কোশ্চেনটা আছে শৈলতকে বৃষ্টিপাত সংঘটিত হয় পর্বতের, অপশান ক, অর্থাৎ প্রতিবাদ ঢালে। নেক্সট যে কোশ্চেনটা আছে একটি উষ্ণ স্রোতের উদাহরণ হলো নিরক্ষীয় স্রোত হবে, অর্থাৎ অপশান খ হবে। নেক্সট কোশ্চেন হচ্ছে ফ্লাই অ্যাশ কোন প্রকারের বজ্রের উদাহরণ, এটা হচ্ছে শিল্পজাত বজ্র, অর্থাৎ অপশান খ হবে। নেক্সট যেটা কোশ্চেন আছে কারে ও আমৃত্তিকা দেখা যায় কোথায়, কাশ্মীর উপত্যকায়, অর্থাৎ অপশান ঘ হবে। ভারতের বৃহত্তম সেচ খাল হলো কোনটা, ইন্দিরা গান্ধী ক্যানেল, অপশান গ হবে। দামোদর দামোদর কর্ণাটকে অমরাবৃষ্টি কি নামে পরিচিত, বরদইছিলা নামে পরিচিত, অর্থাৎ অপশান ক হবে। নেক্সট যে কোশ্চেনটা আছে ভারতের চা গবেষণাগারটি অবস্থিত কোথায়, জোরহাট, অর্থাৎ অসমের জোরহাটে অবস্থিত, অপশান ক হবে। নেক্সট যে কোশ্চেন আছে যে শিল্পের জন্য সল্টলেকের সেক্টর 5 বিখ্যাত, সেটা হলো তথ্য প্রযুক্তি শিল্প, অপশান ঘ হবে। ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্য কোনটি, সেটা হবে কেরল, অর্থাৎ অপশান ঘ হবে। ইসরো আইএসআরও এর সদর দপ্তর যে শহরে অবস্থিত, সেটা হবে বেঙ্গালুরু, অর্থাৎ অপশান গ হবে। এবারে বিভাগ ক্ষয়ে, অর্থাৎ শুদ্ধ অশুদ্ধ কোনগুলো হবে সেগুলো চিহ্নিত করতে বলেছে। প্রথমে যেটা আছে দুটি নদীর মধ্যবর্তী অঞ্চলকে দোআব বলে, এটা শুদ্ধ হবে। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়, এটা অশুদ্ধ হবে, কারণ উষ্ণতা হ্রাস পায় আমরা জানি। 3 নম্বরে যেটা আছে আপেক্ষিক আর্দ্রতা শতকরা হারে প্রকাশ করা হয়, এটা শুদ্ধ। আপেক্ষিক আর্দ্রতাকে আমরা পার্সেন্টেজ হারে দেখি। নেক্সট যেটা আছে মুখ্য জোয়ারের বিপরীতে গৌণ জোয়ার তৈরি হয়, এটাও শুদ্ধ। নেক্সট যেটা আছে ভারতের রাজ্য পুনর্গঠনের অন্যতম ভিত্তি ভাষা, এটাও সত্য, ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন হয়েছিল প্রথম আমাদের। মরু উদ্ভিদ সরলবর্গীয় প্রকৃতি, এটা অশুদ্ধ, কারণ মরু উদ্ভিদ আমরা সরলবর্গীয় প্রকৃতি কোনোদিন হয় না, সবসময় কাঁটাযুক্ত উদ্ভিদ হয়ে থাকে। হীরক চতুর্ভুজ রেল যোগাযোগ ব্যবস্থার সাথে যুক্ত, এটা শুদ্ধ, হীরক চতুর্ভুজ রেল যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত। আর স্বর্ণালী চতুর্ভুজ যদি হয় সেটা হচ্ছে সড়ক যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত, অর্থাৎ সড়ক পথ। এবার নেক্সট যেটা আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করতে দেওয়া আছে 2.2-তে, অর্থাৎ বিভাগ ক্ষয়ের 2.2-তে। অর্ধচন্দ্রাকার বালিয়াড়ি ড্যাশ নামে পরিচিত, সেটা হবে অ্যান্সার হবে বারখান। ড্যাশ বায়ুস্তরকে পৃথিবীর ছাতা বলা হয়, ওজোন বায়ুস্তরকে, যেটা আলট্রাভায়োলেট রেকে সূর্যে আটকে দেয়, এই জন্য পৃথিবীর ছাতা বলা হয়। বৃষ্টিমাপক যন্ত্রটি হলো ড্যাশ রেন গজ, আমরা জানি বৃষ্টিপাত মাপার যন্ত্র রেন গজ। নর্মদা ড্যাশ বাহিনী নদীর উদাহরণ, এটা হবে পশ্চিম বাহিনী, পশ্চিমের না লিখে পশ্চিম বাহিনী লিখবে। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ ড্যাশ দোদাবেতা, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা। ঝুম চাষ হলো এক প্রকার ড্যাশ কৃষি, স্থানান্তর কৃষি হবে। আরএফ এর পুরো নাম কি, রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর, আরএফ এর পুরো নাম রিপ্রেজেন্টেটিভ ফ্যাক্টর, যেটা মানচিত্রে থাকে। এবার নেক্সট 2.3-তে আছে একটি বা দুটি শব্দে উত্তর দাও, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দিতে বলছে। এটার অ্যান্সার বলার আগে আমি একটা জিনিস ওই বাম দিক ডান দিক 2.4-টা বলে দিচ্ছি, এটা দেখে নাও। এল নিনো যেটা আছে সেটার অ্যান্সার হবে আমার 3 নম্বরেরটা খ্রিস্টপুত্র, এল নিনো শব্দের অর্থ খ্রিস্টপুত্র। মেঘালয় কোনটা হবে, মেঘালয় হচ্ছে শিলং হবে। পাঞ্জাব কি হবে, পাঞ্জাব হবে সবুজ বিপ্লব, পাঞ্জাবে প্রথম সবুজ বিপ্লব হয়েছিল। দেরাদুনটা হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া, অর্থাৎ সার্ভে অফ ইন্ডিয়ার সদর দপ্তর হচ্ছে দেরাদুন। এইবার 2.3 যে শর্ট কোশ্চেনগুলো আছে একটি কথায় উত্তর দাও একটি দুটি শব্দে।
সেগুলো অ্যান্সার দেখে নাও। মহাদেশীয় হিমবাহ অঞ্চলে বরফমুক্ত পর্বত শিখর কী নামে পরিচিত? যেটা হবে নুনাটাক নামে পরিচিত। মহাদেশীয় হিমবাহ অঞ্চলের বরফমুক্ত পর্বত শিখরকে নুনাটাক বলা হয়। এবার নেক্সট যেটা আছে, ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? ক্যাটাবেটিক বায়ু রাতের বেলায় পর্বতের ঢাল বরাবর শীতল ভারী বায়ু নিচের দিকে নেমে আসে। এই বায়ুকে ক্যাটাবেটিক বায়ু বা অবরোহী বায়ু বলা হয়। পৃথিবীর বৃহত্তম মগ্নাচড়াটি কোথায়? নাম লেখো। যেটা হবে গ্র্যান্ড ব্যাংক। এটা উত্তর পশ্চিম আটলান্টিক মহাসাগরে অবস্থিত। কোন মৃত্তিকাকে কার্পাস মৃত্তিকা বলা হয়? অ্যান্সার হবে কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা, এর একটা নাম কৃষ্ণ মৃত্তিকা, যেটা কার্পাস চাষের জন্য বিশেষ উপযোগী। বাণিজ্যিকভাবে যে ফল উৎপাদন প্রক্রিয়াকে এক কথায় কি বলে? বাণিজ্যিকভাবে ফল উৎপাদন প্রক্রিয়াকে এক কথায় পোমাম কালচার বলা হয়। এবার নেক্সট যেটা আছে, শিকড় আলগা শিল্পের একটি উদাহরণ দাও। যেটা হবে কার্পাস বয়ন শিল্প। শিকড় আলগা শিল্পের উদাহরণ কার্পাস বয়ন শিল্প। অর্থাৎ যে শিল্পের কাঁচামাল উৎপাদিত দ্রব্যের ওজনের পার্থক্য নগণ্য এবং যা সহজেই বাজারে বা কাঁচামাল উৎসের কাছাকাছি স্থাপন করেছে তাকে শিকড় আলগা শিল্প বলে। কার্পাস বয়ন শিল্পের একটি উদাহরণ, যেটা হচ্ছে কার্পাস বয়ন শিল্প হচ্ছে এর একটা উদাহরণ। এবারে মোট জনসংখ্যার বিচারে ভারতের কোন রাজ্য প্রথম? উত্তরপ্রদেশ প্রথম মোট জনসংখ্যার বিচারে। 2011 সালের জনগণনা অনুসারে মোট জনসংখ্যার বিচারে ভারতের উত্তরপ্রদেশ রাজ্য প্রথম স্থান গ্রহণ করেছে। এবার উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়? অ্যান্সার হবে ডিজিটাল বা আলোকচিত্র রূপে উপগ্রহ চিত্রকে প্রকাশ করা হয়। নেক্সট যেটা আছে 2.4 বাম কলামের সাথে ডান কলাম, যেটা তো হয়ে গেল। তাও একবার দেখে নেবে এল নিনো কি। মেঘালয় শিলং। শিলং হচ্ছে মেঘালয় রাজ্যের রাজধানী। সবুজ বিপ্লবটা পাঞ্জাবে যেটা শুরু হয়েছিল সেটা দেওয়া আছে, দেখবে একটু ডিটেলস দেখে নেবে। আর দেরাদুন হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর, সেটাও দেওয়া আছে, যেখানে ম্যাপিং বা জরিপের জন্য যে সমস্ত ম্যাপস মানচিত্র যা কিছু পাওয়া যায় সেটা সার্ভে অফ ইন্ডিয়া সদর দপ্তর, এটা দেরাদুনে অবস্থিত। এবারে আছে বিভাগ গয়ে আছে, অর্থাৎ নিচের প্রশ্নগুলির সংক্ষেপ উত্তর দাও। 2 নম্বরের কোশ্চেন। বিভাগ ঘ আছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্ন, 3 নম্বরের কোশ্চেন। আর বিভাগ ওয়ে আছে যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিয়ে বলেছে, যেগুলো হচ্ছে লং কোশ্চেন আছে। এগুলো পরবর্তীতে অ্যান্সারগুলো দেখে নাও। 1 নম্বরে আছে পর্যায়ন সংজ্ঞা দাও অথবা ষষ্ঠাঘাতের সূত্র কি? পর্যায়ন কাকে বলে? পর্যায়ন হলো ক্ষয় বহন ও সঞ্চয় কার্যের মাধ্যমে অসমতল ভূপ্রকৃতি সমতল ভাগে পরিণত হওয়ার প্রক্রিয়াকে পর্যায়ন বলা হয়। পর্যায়ন 2টি প্রক্রিয়ার মধ্যে সম্পন্ন হয়, একটা হচ্ছে অবরোহণ বা ইরোশন, আর একটা হচ্ছে আরোহণ বা ডিপোজিশন। জি.কে. গিলবার্ট 1842 সালে ষষ্ঠঘাতের সূত্র ব্যাখ্যা করেন। এটা অথবা অ্যান্সারটা দেখে না, ষষ্ঠঘাতের সূত্র, যেটা সিক্সথ পাওয়ার ল বলা হয়। এই সূত্র অনুসারে যদি নদীর গতিবেগ দ্বিগুণ হয় তবে তার বহন ক্ষমতা পূর্বের তুলনায় 64 গুণ বৃদ্ধি পায়, অর্থাৎ 2 to the power 6 হারে বাড়ে। হিমশৈল কাকে বলে? হিমশৈল কাকে বলে অ্যান্সারটা দেখে নাও। 3.2 এর হিমশৈল হলো পরিষ্কার পানির বরফের একটি বৃহৎ অংশ বা পরিষ্কার জলের বরফের একটি বৃহৎ অংশ, যা হিমবাহ বা একটি বরফের বড় তাক ভেঙে গিয়ে তৈরি হয়, সমুদ্রে অবাধে ভেসে বেড়ায়। হিমশৈল সম্পর্কে কিছু তথ্য যেগুলো দেওয়া আছে। হিমশৈলের বেশিরভাগ অংশই জলের নিচে অদৃশ্য থাকে, যা সমুদ্র পথের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হয়, যেগুলো হচ্ছে জাহাজ দুর্ঘটনার মেন কারণ। আইস শব্দের অর্থ বরফ বা হিম এবং বার্গ শব্দ একটি জার্মান শব্দ যার অর্থ পাহাড় বা শৈল, অর্থাৎ হিম শৈল হলো বরফের পাহাড়। সুমেরু অঞ্চল গ্রিনল্যান্ড এবং কুমেরু অঞ্চলে আন্টার্কটিকায় হিমরেখা সমুদ্রপৃষ্ঠে থাকায় মহাদেশের হিমবাহ সমুদ্রে এসে পড়ে ও ভেঙে যায়। অ্যান্সারগুলো ভালো করে দেখে নেবে। নেক্সট যেটা আছে অথবার কোশ্চেনে, অর্থাৎ 3.2 অথবার কোশ্চেন, গৌর কাকে বলে আছে? মরু বা মরুপ্রায় অঞ্চলে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ব্যাঙের ছাতার মতো ভূমিরূপকে গৌর বা মাশরুম শিলা বলা হয়, অর্থাৎ খানিকটা ব্যাঙের ছাতার মতো দেখতে। পারলে ছবিটা দেখে নেবে। গঠন প্রক্রিয়া কি? যখন কোনো শিলাস্তূপের নিচে নরম শিলা থাকে, যেহেতু 2 নম্বরের কোশ্চেন একটু ডিটেলস লেখার চেষ্টা করবে, 4-5 লাইন 6 লাইনের মধ্যে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবে। যখন কোনো শিলাস্তূপের নিচে নরম শিলা থাকে এবং উপরে কঠিন শিলা থাকে, তখন বায়ুর ক্ষয়কার্যের ফলে নিচের নরম অংশ বেশি ক্ষয়প্রাপ্ত হয়, ফলে একটি ব্যাঙের ছাতার মতো আকৃতি তৈরি হয়। অবস্থান কি? এই ধরনের ভূমিরূপ সাধারণত মরুভূমি বা মরুপ্রায় অঞ্চলে দেখা যায়। এবারে নেক্সট যেটা 3.3 কোশ্চেন, বজ্র কাকে বলে? অ্যান্সার দেওয়া আছে।
বর্জ্য বলতে এমন কোনো পদার্থ বা উপাদানকে বোঝায় যা তার উদ্দেশ্যমূলক ব্যবহারের জন্য আর উপযুক্ত নয় বা কোনো প্রক্রিয়া বা ব্যবহারের পরে অপ্রয়োজনীয় হয়ে পড়ে। মানুষের দৈনন্দিন নানা ধরনের কাজের পর যে সকল কঠিন, তরল বা গ্যাসীয় অপ্রয়োজনীয় পদার্থ পরিবেশে বর্জিত হয় এবং যেগুলি প্রাথমিকভাবে উৎপাদক বা ভোক্তার কাছে কোনো উপযোগিতা থাকে না, সেই সব অবাঞ্ছিত পদার্থকেই বর্জ্য পদার্থ বলে। উদাহরণ দেওয়া আছে যেগুলো গৃহস্থলীর বর্জ্য, যেগুলো সবজির খোসা, পচা ফল, বাণিজ্যিক বর্জ্য, শিল্প বর্জ্য, নির্মাণ বর্জ্য ইত্যাদি বর্জ্য পদার্থের উদাহরণ। এর অথবার কোশ্চেনে আছে লিচেট কি? লিচেট হলো সেই তরল বা বর্জ্য পদার্থের মধ্য দিয়ে যাওয়ার সময় কঠিন পদার্থে কিছু উপাদান বা দ্রবীভূত বা স্থগিত অবস্থায় সংগ্রহ করে নিয়ে যায়। এক্সপ্লেনেশন দেওয়া আছে দেখো, এটি সাধারণত ল্যান্ডফিল বা কঠিন বর্জ্য ব্যবস্থাপনার স্থানগুলিতে বৃষ্টির জল বা বর্জ্যের নিজস্ব আর্দ্রতার কারণে তৈরি হয়। এই তরলটি অত্যন্ত দূষিত হতে পারে কারণ এতে ভারী ধাতু, জৈব যৌগ এবং প্যাথোজেন সহ বিভিন্ন দূষক থাকে। সঠিকভাবে ব্যবস্থাপনা না করা হলে লিচের ভূগর্ভস্থ জল এবং ভূপৃষ্ঠের জলকে দূষিত করে পরিবেশের জন্য ঝুঁকি তৈরি করে। নেক্সট যেটা কোয়েশ্চেন আছে 3.4 তাল কি? অর্থাৎ হিমালয়ের হিমবাহ অধ্যুষিত অঞ্চলে হিমবাহের দ্বারা ক্ষয়প্রাপ্ত অবনমিত অংশে জল জমে যে প্রাকৃতিক হ্রদ তৈরি হয় তাকে স্থানীয়ভাবে তাল বলা হয়। উদাহরণ হচ্ছে কুমায়ুন হিমালয়ের নৈনিতাল, ভীমতাল, সাততাল ইত্যাদি প্রকৃষ্ট উদাহরণ। উৎপত্তি কি? এটি হিমবাহের ক্ষয় এবং সঞ্চয়ের ফলে সৃষ্ট একটি ভূপ্রাকৃতি বা গ্লেসিয়ার লেক যাকে বলা হচ্ছে। নেক্সট 3.4 এর কোশ্চেন আছে ডেকান ট্রাপ কাকে বলে? দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে ডেকান ট্রাপ বলতে দাক্ষিণাত্য মালভূমির উত্তর পশ্চিম অংশে ব্যাসল্ট লাভা দ্বারা গঠিত এবং ধাপযুক্ত মালভূমি অঞ্চলকে বোঝায়। ডেকান শব্দের অর্থ দক্ষিণ প্রান্ত বা দাক্ষিণাত্য এবং সুইডিশ শব্দ ট্র্যাপ শব্দের অর্থ সিঁড়ির ধাপ। প্রায় ৬-৭ কোটি বছর পূর্বে ভূত্বকের প্রশস্ত ফাটল দিয়ে তরল ম্যাগমা বেরিয়ে এসে এই সিঁড়ির মতো গঠন তৈরি করেছে। এই অঞ্চলটি প্রায় ৫ লক্ষ বর্গ কিমি এলাকা জুড়ে বিস্তৃত এবং লাভা প্রবাহ দ্বারা গঠিত। এই লাভা গঠিত মালভূমি অঞ্চলকে ডেকান ট্র্যাপ বলা হয় কারণ দীর্ঘকাল ধরে লাভা নির্গমন বিরত থাকে। প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে একটি সিঁড়ির ধাপের মতো দেখায়। এই অঞ্চলে ব্যাসল্ট লাভা থেকে কালো রঙের রেগুর মৃত্তিকা সৃষ্টি হয়েছে। নেক্সট যেটা কোশ্চেন আছে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? 3.5 এর কোশ্চেন। যে পরিকল্পনার মাধ্যমে নদীর উপরের বাঁধ দিয়ে বন্যা নিয়ন্ত্রণ, জলসেচ, জলবিদ্যুৎ উৎপাদন, মাছ চাষ, পানীয় জল সরবরাহ প্রভৃতি একাধিক জনহিতকর উদ্দেশ্য পূরণ করে, অর্থাৎ একাধিক কাজ করা যায় যে বাঁধের দ্বারা, তাকে বহুমুখী নদী পরিকল্পনা বা বহুমুখী নদী উপত্যকা প্রকল্প বলে। এই প্রকল্পগুলির মূল উদ্দেশ্যগুলি হলো বন্যা নিয়ন্ত্রণ, কৃষি জমিতে সেচের জন্য জল সরবরাহ, জলবিদ্যুৎ উৎপাদন, নৌ পরিবহন ব্যবস্থার উন্নতি, মৎস্য চাষের সুযোগ সৃষ্টি। এগুলো পয়েন্ট আকারে লিখতে পারো। অথবা কোশ্চেনে আছে পূর্ব ভারতের দুটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখো। অ্যান্সার হচ্ছে পূর্ব ভারতের দুটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম হলো দুর্গাপুর এবং জামশেদপুর। দুর্গাপুর হচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত একটি প্রধান ইস্পাত কেন্দ্র, আর জামশেদপুরটা হচ্ছে ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত এবং এটি ভারতের অন্যতম প্রাচীন ও প্রধান ইস্পাত উৎপাদন কেন্দ্র। অ্যান্সারগুলো দেওয়া আছে ক্লিয়ারলি। নেক্সট যেটা আছে 3.6 মিলিয়ন সিট কাকে বলে? অর্থাৎ ভূবৈচিত্র্য এবং মানচিত্রের ক্ষেত্রে 4 ডিগ্রি অক্ষাংশ এবং 4 ডিগ্রি দ্রাঘিমার ভিত্তিতে তৈরি মানচিত্রগুলিকে মিলিয়ন সিট বলা হয়। ভারতের জরিপ বিভাগ বা সার্ভে অফ ইন্ডিয়া সমগ্র ভারতীয় উপমহাদেশকে সঠিকভাবে সমীক্ষার জন্য এই আকারে 135টি সিটে বিভক্ত করেছিল, অর্থাৎ 4 ডিগ্রি 4 ডিগ্রি করে 4 ডিগ্রি অক্ষাংশ এবং 4 ডিগ্রি দ্রাঘিমাংশের ভিত্তিতে। এর স্কেল সাধারণত হয় 1:10 লাখ অর্থাৎ 10 লক্ষ। এগুলি সাধারণত ভৌগোলিক বৈশিষ্ট্য যেমন ভূমিরূপ, নদী, রাস্তাঘাট ইত্যাদি প্রদর্শনের জন্য ব্যবহৃত হয়। এর অথবা কোশ্চেন যেটা আছে জিআইএস কাকে বলে? অর্থাৎ ভৌগোলিক তথ্য ব্যবস্থা, যেটার ফুল ফর্ম হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম। ভৌগোলিক তথ্য ব্যবস্থা হলো এমন একটি কম্পিউটার সিস্টেম বা প্রযুক্তি বা ভৌগোলিক ভূস্থানিক ডেটা সংগ্রহ, সংরক্ষণ, বিশ্লেষণ, পরিচালনা ও উপস্থাপনের জন্য ব্যবহৃত হয়। এটি একটি কম্পিউটার ভিত্তিক টুল যা পৃথিবীতে বিদ্যমান জিনিসপত্র এবং ঘটে যাওয়া ঘটনাগুলির ম্যাপ করতে এবং বিশ্লেষণ করতে সাহায্য করে। জিআইএস এর প্রধান কাজগুলির মধ্যে রয়েছে ডেটা ম্যানেজমেন্ট করে, ভিজুয়ালাইজেশন করে, হচ্ছে মানচিত্র ব্যবহারের মাধ্যমে স্থানিক বিশ্লেষণ করে এবং নতুন ডাটা তৈরি বা সম্পাদনে সাহায্য করে। নেক্সট যেটা আছে 4.1 এর কোশ্চেন, অর্থাৎ সব নদী মোহনায় বদ্বীপ গঠিত হয় না কেন?
সব নদী মোহনায় বদ্বীপ গঠিত হয় না কেন? অ্যান্সারটা দেওয়া আছে, ভালো করে দেখে নেবে। ফার্স্টে ইন্ট্রোডাকশনটা দেওয়া আছে, সব নদী মোহনায় বদ্বীপ গঠিত হওয়ার জন্য প্রয়োজনীয় কিছু নির্দিষ্ট ভৌগোলিক পরিবেশ এবং শর্তের প্রয়োজন হয়, যা সব নদীতে থাকে না, তাই সব নদীর মোহনায় বদ্বীপ গঠিত হয় না। ব্যাখ্যা দেওয়া আছে, ব্যাখ্যাটা একটু দেখে নেবে। ব্যাখ্যার মধ্যে স্রোতের গতি একটা দেওয়া আছে, পলল বা পলি সরবরাহ একটা দেওয়া আছে, জোয়ার ভাটা বা সমুদ্র স্রোত দেওয়া আছে, নদীর গতিপথের দৈর্ঘ্য দেওয়া আছে। দেখে নেবে, এটা হচ্ছে আগের পিডিএফে কোশ্চেনটা ছিল, বা আগের যে ভিডিওটা কোশ্চেনটা ছিল, পেজ নম্বর 41-এর যে ভূগোলের যে টেস্ট পেপারে যে কোশ্চেনগুলো ছিল তার মধ্যে এটা ছিল। মোহনায় গভীরতা কি? মোহনায় নেক্সট যেটা আছে 4.1-এর কোশ্চেন, অথবার কোশ্চেন, সেটা হচ্ছে নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য লেখো। নদী উপত্যকার হিমবাহ উপত্যকার পার্থক্য মেন বিষয়গুলো যেগুলো আছে, আকৃতির ভিত্তিতে কি পার্থক্য দেওয়া আছে দেখে নেবে, অবস্থানের ভিত্তিতে দেওয়া আছে দেখে নেবে, সঞ্চয়ের ভিত্তিতে দেওয়া আছে দেখে নেবে, প্রক্রিয়ার ভিত্তিতে আর গঠনের ভিত্তিতে। অ্যান্সারগুলো একটু ভালো করে দেখে নেবে। এবার নেক্সট যেটা আছে 4.2 বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা, অর্থাৎ তোমাদের ভূমিকা যেটা সেটা চাইছে। বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকাগুলো হলো, যা যা পয়েন্ট দেওয়া আছে, সচেতনতা বৃদ্ধি, বজ্র বিভাজন একটা আছে, টেকসই অনুশীলনের প্রচার আছে। এরপর নেক্সট যেটা আছে, বজ্রের পরিমাণ হ্রাস করতে হবে। এই পদক্ষেপগুলো নিতে হবে, এগুলো পয়েন্ট আকারে লিখবে, পয়েন্ট আকারেই দেওয়া আছে, একটু ভালো করে দেখবে। নেক্সট যেটা আছে, জৈব ভঙ্গুর বজ্র এবং জৈব অভঙ্গুর বজ্রের পার্থক্য লেখো। এটা আগের মানে যে ভিডিওটা সেখানেও ছিল, বা পেজ নম্বর 41-এ যে টেস্ট পেপারে সেটাও ছিল, সেটা থেকেও দেখতে পারো, বা এটা থেকেও দেখবে। ধারণা, স্থায়িত্ব, শ্রেণীবিভাগ আর প্রভাব, চারটা দেওয়া আছে। এইবার হচ্ছে 4.3 যে কোশ্চেনটা আছে, মৃত্তিকা সংরক্ষণের 3টি উপায় লেখো। উত্তরটা দেওয়া আছে, দেখো, মৃত্তিকা সংরক্ষণ 3টি উপায় নিচে উল্লেখ করা হয়েছে। একটা হচ্ছে ধাপ চাষ পদ্ধতিতে হতে পারে, অর্থাৎ পাহাড়ের ঢালে ঢাপ কেটে জলের গতিবেগ কমিয়ে। 2 নম্বরে ফালি চাষ, জমিতে ফালি কেটে জল প্রবাহ বাধা দেওয়া হয়। বৃক্ষরোপণের মাধ্যমে, অর্থাৎ গাছের শেকড় যে মাটিকে আটকে রাখে বা ধরে রাখে, তার ফলে ক্ষয় রোধ করা যায়। 3টা কারণ। আর ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্যগুলি বলেছে, শ্বাসমূল, এই গাছের শেকড় মাটির উপরে উঠে আসে, যা শ্বাসকার্য চালাতে সাহায্য করে। জরায়ু অঙ্কুরোদ্গম, বীজ গাছে থাকা অবস্থায় অঙ্কুরিত হয় এবং মাটিতে পড়ে নতুন গাছ জন্মায়। আর লবণাক্ত পরিবেশ, এই গাছগুলি লবণাক্ত মাটিতে জন্মাতে পারে এবং লবণাক্ত জল সহ্য করতে পারে। এবারে 4.4-এ যে কোশ্চেনটা আছে, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, দেখে নেবে। যার মধ্যে হচ্ছে ভূবৈচিত্র্য মানচিত্রের বৈশিষ্ট্যসমূহ কি কি, বিস্তারিত বা সামগ্রিক মানচিত্র একটা হয়, আর একটা নির্দিষ্ট স্কেলের ব্যবহার হয়, পয়েন্ট করে দেওয়া আছে দেখবে। চিহ্ন, রঙের ব্যবহার হয়, কোন কোন রঙে কি কি দেখা যায় দেখবে। কন্ট্যুর রেখার ব্যবহার থাকে, নেক্সট পয়েন্ট। তারপরে আছে লিজেন্ড ইউজ করা হয়, অর্থাৎ কিংবদন্তি ইউজ করা হয়। নেক্সট যেটা আছে, দিক নির্দেশক গ্রিড থাকে, সূচক সংখ্যা থাকে, ব্যবহারিক উপযোগিতা একটা থাকে। এই বৈশিষ্ট্যগুলো ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে থাকে, যেগুলো পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে, একটু লক্ষ্য করবে। এবারে অথবার কোশ্চেন, উপগ্রহ চিত্রের 3টি সুবিধা লেখো। উপগ্রহ চিত্রের 3টি সুবিধা হলো, সীমিত বা রেজলিউশন। রেজলিউশন অর্থাৎ খুব উচ্চতায় তোলা ছবির ক্ষেত্রে সূক্ষ্ম বিবরণগুলি অস্পষ্ট থাকতে পারে, হলো অসুবিধা। আবহাওয়া নির্ভরতা, অর্থাৎ আবহাওয়া মেঘলা থাকলে বা প্রতিকূল আবহাওয়া থাকলে ছবি পরিষ্কার নাও আসতে পারে। বিশ্লেষণের জন্য বিশেষজ্ঞের প্রয়োজন, মানে যে কেউ গিয়ে ওই ছবি বিশ্লেষণ করতে পারে না, তার জন্য বিশেষজ্ঞের প্রয়োজন, এগুলো অসুবিধা। এখানে 5.1.1 এবার যে কোশ্চেনটা আছে, শুষ্ক মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও। অর্থাৎ শুষ্ক মরু অঞ্চলে বায়ু জলধারা মিলিত কাজের জন্য সৃষ্ট ভূমিরূপ কি কি আছে। 1 নম্বরে আছে ওয়াদি, 2 নম্বরে আছে পেডিমেন্ট, 3 নম্বরে আছে বাজাদা। এগুলা হচ্ছে বৈশিষ্ট্য দেওয়া আছে, পয়েন্ট পয়েন্ট করে দেওয়া আছে।
আর ছবিটা একটু দেখে নেবে ভালো করে, যেহেতু চিত্রসহ আঁকতে হবে। এই ছবিটা আঁকলেই সবগুলার ক্ষেত্রে চলবে। 5.1.2 আছে দেখো, বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান কারণগুলি হলো, এখানে পয়েন্টগুলো যেগুলো দেওয়া আছে সেগুলাই নিচে লেখা আছে। সূর্যের আলোকের পতন কোণ অর্থাৎ সূর্যরশ্মির পতন কোণ। 2 নম্বরে আছে উচ্চতা, 3 নম্বরে আছে ভূমির প্রকৃতি, 4 নম্বরে আছে সমুদ্র স্রোত, 5 আছে বায়ু প্রবাহ। পয়েন্ট করে দেওয়া আছে, একটু দেখবে। 5.1.3 এর কোয়েশ্চেন, বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সম্পর্কে বিশদে আলোচনা করতে বলেছে। বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি দেখো, বিশ্ব মেরু অঞ্চলে বরফ গলে যাওয়া হয়, সমুদ্রের উষ্ণতা বৃদ্ধি পায়, জলবায়ুর পরিবর্তন হয়, আর স্বাস্থ্যের উপর কি প্রভাব ফেলে সেটাও দেওয়া আছে, একটু লক্ষ্য করবে। নেক্সট যেটা আছে, সমুদ্র স্রোত উৎপত্তির কারণগুলি লেখো। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণগুলি দুটি শ্রেণীতে ভাগ করা যেতে পারে, প্রাথমিক কারণ আর মাধ্যমিক কারণ। স্টেপ 1-এ প্রাথমিক কারণগুলো দেওয়া আছে, দেখবে পয়েন্ট করে দেওয়া আছে। তার মধ্যে আছে বায়ুপ্রবাহ আছে, পৃথিবীর আবর্তন আছে, সূর্য শক্তি আছে। আর স্টেপ 2-তে এটা আছে মাধ্যমিক কারণ বা সেকেন্ডারি যে কজগুলো যেগুলো হয় সেগুলো একটু লক্ষ্য করবে। যে সমুদ্র সৃষ্টি তার গতিপথকে নিয়ন্ত্রিত রাখে, জোয়ার ভাটা, উপকূলের আকৃতি, এগুলো হবে। পয়েন্ট করে দেওয়া আছে, একটু লক্ষ্য করবে। এবারে 5.2.1-এ যেটা আছে, পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য আলোচনা করো। দেখো, অবস্থান দেওয়া আছে, প্রস্থ গঠন দেওয়া আছে, বিষয়গুলো। নদী ও বদ্বীপ দেওয়া আছে, বিশেষ বৈশিষ্ট্য দেওয়া আছে, কৃষি ও উর্বরতা দেওয়া আছে। একটু দেখবে, এটা হচ্ছে পেজ 41-এর যে ভিডিওটা, ওটার মধ্যেও পেয়ে যাবে, একই কোশ্চেন ছিল, সেটা এখানেও আছে যেহেতু, তাই সেম ভাবে দিয়ে দিয়েছি। একটু লক্ষ্য করবে, একটু সাজিয়ে দেখে নেবে কোশ্চেনগুলো, সব অ্যান্সারই দেওয়া আছে, একটু সাজিয়ে দেখে নেবে। ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি ব্যাখ্যা করতে বলেছে 5.2.2-তে। ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের প্রধান কারণগুলি অক্ষাংশ, উচ্চতা, সমুদ্র থেকে দূরত্ব, হিমালয় পর্বতমালার অবস্থান এবং মৌসুমী বায়ু, যেগুলো ভারতের জলবায়ুকে নিয়ন্ত্রণ করে। পয়েন্টগুলো করে দেওয়া আছে, একটু ভালো করে দেখে নেবে। নেক্সট যেটা আছে, ধান চাষের অনুকূল প্রাকৃতিক অবস্থাগুলি আলোচনা করতে বলেছে। ধান চাষের অবস্থাগুলির ক্ষেত্রে উষ্ণ আর্দ্র জলবায়ু, পলিযুক্ত উর্বর মাটি ও সমতল ধাপযুক্ত জমি, এগুলোই প্রয়োজন হয়। এগুলো পয়েন্ট করে দেওয়া আছে, দেখবে জলবায়ু কত দরকার, উষ্ণতা কত, বৃষ্টিপাত কত, আর হচ্ছে মৃত্তিকা কীরকম লাগে, ভূপ্রকৃতি কীরকম লাগে, সবগুলো পয়েন্ট করে দেওয়া আছে। পয়েন্ট করে লেখার চেষ্টা করবে, 1 2 3 4 করে পয়েন্ট করে লিখবে সব কোশ্চেনের অ্যান্সার। এবারে নেক্সট যে কোশ্চেন আছে 5.2.4-এ, পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্প বিকাশের কারণগুলি লেখো। পশ্চিম ভারতের পেট্রো রসায়ন শিল্পের বিকাশের প্রধান কারণগুলি হলো কাঁচামালের সহজলভ্যতা, বন্দরের নৈকট্য, তেল শোধনাগারের উপস্থিতি, উন্নত শিল্প পরিকাঠামো এবং বিনিয়োগ বান্ধব সরকারি নীতি প্রণোদন, যা গুজরাট ও মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতে শিল্পকে ত্বরান্বিত করেছে। অর্থাৎ ওই ফার্স্টে যে ইন্ট্রোডাকশন পার্টটা, ওর মধ্যে যেভাবে লেখা যায় ওইরকম লেখার চেষ্টা করবে, কারণ প্রথমটা দেখে হচ্ছে টিচারটা বেশি সবচেয়ে অনুপ্রাণিত হয় বা অ্যান্সারটার মধ্যে কী আছে বুঝতে পারে। অতএব প্রথমে ইন্ট্রোডাকশনটা ঠিকঠাক দেবে, তারপর বাকিগুলো পয়েন্ট করে দেওয়া আছে, একটু লক্ষ্য করবে কোথায় কোথায় হয়, কোন জায়গায় হয়, সবই পয়েন্ট করে দেওয়া আছে, একটু ভালো করে দেখবে। থ্যাংক ইউ, টাটা। পরবর্তী পেজের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে, এগুলো আপাতত একটু মন দিয়ে দেখো, আর অ্যান্সারগুলো একটু সাজিয়ে দেখে নেবে। হয়তো একটু এলোমেলো আছে, কিন্তু সমস্ত অ্যান্সার দেওয়া আছে। আর যেগুলো 41 পেজে ছিল সেগুলো ওইখান থেকে দিয়ে দিয়েছি, ওগুলো আগের ভিডিওটা দেখলে ভালোভাবে পেয়ে যাবে, বা এটার মধ্যেও পেয়ে যেতে পারো। টাটা।